ডিপার্টেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ফেসবুকে ডলার বাড়ালেই সেল বৃদ্ধি পাবে, এই যে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে কাজ করে। এবং আমি দেখেছি বাংলাদেশের মার্কেট অনেক ক্লায়েন্টের মধ্যে এটি কাজ করে যে, ফর এক্সাম্পল, আপনি এজ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট অর ফেসবুক মার্কেটার, ডেটা ড্রিভেন ফেসবুক মার্কেটার, আপনি তার কাছে ফর এক্সাম্পল 50,000 টাকা পার মাসে যদি চান, তাহলে সে দিতে রাজি হবে না। কিন্তু ধরেন যে ফেসবুকে তার বাজেট 1 লাখ টাকা ছিল, সে 2 লাখ টাকা ফেসবুকে বাজেট করবে, এটা নিয়ে তার কোনো প্রবলেম নাই। এবং এই প্রবলেমটি কিন্তু আসলে এটা বাংলাদেশের, আমার আমার ধারণা এটা বাংলাদেশেরই সমস্যা, বাংলাদেশের মানে ইকোসিস্টেমের প্রবলেম। আমরা আসলে এই জিনিসটা ভুলেই যাই যে আসলে স্ট্র্যাটেজিস যদি না থাকে এখানে, তাহলে আমি বার্ন যদি করি আমার বাজেট, তাহলে কিন্তু আসলে লাভ নেই। এই ব্যাপারটি যে আসলে ভুল, সেটি কিন্তু আমি আজকে প্রুফ করতে চাই আপনাদের সামনে। এবং আজকে একটি চমৎকার জিনিসটি আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে পারফরমেন্স 5। আমরা বেশ কিছুদিন আগে পাওয়ার 5 নামে একটি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেছিলাম, আপনারা হয়তো মনে করতে পারছেন অনেকেই। এবং পাওয়ার 5 এ কিন্তু 5টি কম্পোনেন্ট ছিল। ক্যান ইউ রিমেম্বার? নাম্বার 1, অটো অ্যাডভান্স ম্যাচিং। আমরা দেখিয়েছিলাম যে কিভাবে অটো অ্যাডভান্স ম্যাচিং করতে হয়। নাম্বার 2, অ্যাকাউন্ট সিম্পলিফিকেশন। এবং এখানে আমরা বলেছিলাম যে যত, অর্থাৎ আপনার, আমি এটাও বলতে পারি যারা মিলিয়ন ডলার মান্থলি স্পেন্ড করছে, তাদেরও অ্যাকাউন্ট ক্যাম্পেইন থাকে 2 থেকে 3টা বা 4টা। কেমন? সেখানে আমরা মনে করি যে এটাতে $2 দাও, এটাতে $5 দাও, এটাতে $3 দাও। এভাবে সেগমেন্ট সেগমেন্ট করে আমরা ভাগ করে ফেলি, উইচ ইজ কমপ্লিটলি মিস্টেক, ইটস এ রং। সো আসলে কি করণীয় সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আমরা পাওয়ার 5-এ 5টি আমাদের এলিমেন্ট ছিল। নাম্বার 1 ছিল অটো অ্যাডভান্স ম্যাচিং, নাম্বার 2 ছিল অ্যাকাউন্ট সিম্পলিফিকেশন, নাম্বার 3 ছিল ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, নাম্বার 4 ছিল অটোমেটিক প্লেসমেন্ট, আর নাম্বার 5 ছিল ডাইনামিক অ্যাডস। আমরা আজকে দেখতে চাই যে পারফরমেন্স 5-এ আমাদের আসলে কি কি রয়েছে। সো আমাদের পারফরমেন্স 5-এ এখানে রয়েছে অ্যাকাউন্ট সিম্পলিফিকেশন, যেটি পাওয়ার 5-এ ছিল। নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটরস ফর ডিরেক্ট রেসপন্স। এই জিনিসটা পাওয়ার 5-এ ছিল না, কিন্তু এই জিনিসটা এই পারফরমেন্স 5 এসছে। এবং এখানে বলা হচ্ছে, আমি একটু পরে দেখবো, একটু এলাবোরেটলি দেখবো, যারা ক্রিয়েটরস তাদেরকে যেমন ফেসবুক প্রায়োরিটি দিচ্ছে, ঠিক একইভাবে ফেসবুক এটাও বলছে যে তুমি ক্রিয়েটরদেরকে ইউটিলাইজ করো, কারণ তুমি যখন ক্রিয়েটরদেরকে ইউটিলাইজ করবে তখন কিন্তু আরো অনেক নতুন নতুন ক্রিয়েটর তৈরি হবে। সো আমরা সবাই ক্রিয়েটর হয়ে যাবো আর কি, রাইট? বাট ক্রিয়েটর এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যারা কন্টেন্ট তৈরি করেন। ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন, তো আমরা একটু পরে দেখবো। কনভার্সন এপিআই কোয়ালিটি চেক, ক্যাপি আমরা যেটাকে বলি, কনভার্সন এপিআই, এটি নিয়ে খুব আপনার মানে আমরা আমাদের ইভেন আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনার ক্যাপি নিয়ে এত এমফাসাইজ করা করা হচ্ছে। ক্যাপি ইটস ভেরি সিম্পল। বিশেষ করে যারা শপিফাই ব্যবহার করেন, অ্যাটলিস্ট এখন তো রাতে ঘুমাতে পারি শপিফাই ব্যবহারের কারণে। আগে তো রাত্রে ঘুমাইতেও পারতাম না যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতাম। এটা ওয়ার্ডপ্রেসের দোষ না, এটা আমাদের দোষ না, আমার দোষ। বিজনেস রেজাল্ট ভ্যালিডেশন। সো বিজনেস রেজাল্ট ভ্যালিডেশন, আমরা এই 5টি জিনিসটা আলোচনা করব। সো আমরা এলাবোরেটে আলোচনা করতে চাই। আচ্ছা, সো এট ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট সিম্পলিফিকেশন। আমাদের যেটা বড় ধরনের ভুল ধারণা যে আমরা অনেক ওষুধ খাইলে আমাদের রোগ ভালো হয়ে যাবে, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। বরং আপনি দেখবেন যে যারা অনেক স্পেশালাইজড ডক্টর, যারা মানে একটা বিষয় নিয়ে অভিজ্ঞ, তো তারা দেখবেন 2টা 3টা ওষুধ লেখে, দ্যাটস ইট ভাই, তুমি এটা খাও তোমার রোগ সেরে যাবে। বাট আমরা যেটা দেখি যে আমাদের অনেক ক্যাম্পেইন করতে হবে, এইটা নিয়ে একটা ক্যাম্পেইন, ওইটা নিয়ে একটা ক্যাম্পেইন, ওইটা নিয়ে একটা ক্যাম্পেইন। বাট ইট ইজ কমপ্লিটলি রং। যেমন আমি এটা যে রং, সেটা আমি আপনাদের কাছে বুঝে দেবো। যেমন এখানে বলা হচ্ছে যে আমার টোটাল কয়টা অ্যাড সেট থাকবে। আমরা তো জানি যে আসলে অ্যাড সেট, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। একটা ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে, একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল অ্যাড থাকতে পারে, সেটা পরের গল্প। সো মূল কথা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেট কেন আমরা মূল কথা, কারণ হচ্ছে যে এখানে আপনার অডিয়েন্সটা ডিফাইন করা যায়। এখানে বলা হচ্ছে যে বাবা, তোমার কয়টা অ্যাড সেট হইতে পারে, এটা কেমনে তুমি জানবা? তো টোটাল উইকলি বাজেট কত, সেটাতে ভাগ করো সিপিএ দিয়ে, ইনটু 50 দিয়ে গুণ করো। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনার সাপ্তাহিক বাজেট হচ্ছে $500। এটা কিন্তু আসলে অনেক, মানে বাংলাদেশের মার্কেটে আমি ধরেন যেসব ব্র্যান্ডের 15 লাখ টাকা সেল করি মান্থলি অলমোস্ট, এবং আপনারা জানেন যে আমি সেলস কমিশন বেইজে আসলে কাজ করি। 5 to 7% সেলস কমিশন টেক করি। সো সেখানে অনেকে মানে আপনার, আমরা যেটা দেখেছি যে মানে সপ্তাহে $500 পেন অনেক টাকা। তো টোটাল যদি $500 হয়, আপনি সিপি, আমরা সেসব অ্যাকাউন্টে দেখেছি, আপনারা জানেন যে আমি অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করি। সো সেখানে আপনার কস্ট পার অ্যাকুইজিশন, তার মানে আপনার আপনি দেখেন, ফর এক্সাম্পল ধরেন আমার একটা কস্ট পার অ্যাকুইজিশন হচ্ছে $2 ফর এক্সাম্পল। সো আমার টোটাল বাজেট হচ্ছে $500 ডিভাইডেড বাই 2 into 50, মানে হচ্ছে 100, মানে হচ্ছে টোটাল ইকুয়াল টু কত, 5। সো আমি ম্যাক্সিমাম 5টা অ্যাডসেট বানাইতে পারবো। যদিও আমি অ্যাজ এ প্র্যাকটিশনার আমি কখনোই আপনার আমার হচ্ছে খুব সিম্পলিফাইড স্ট্রাকচার এটা। এই
পারফরমেন্স 5 আসার আগেও আমি সিম্পলিফাইড স্ট্রাকচারে কাজ করতাম, পারফরমেন্স 5 আসার পরেও আমি সিম্পলিফাইড স্ট্রাকচারে কাজ করি। তো এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে আপনার ওভারঅল স্পেন্ড ইন লার্নিং ফেজ টু বিলো 20%। সো আমার লার্নিং ফেজে আপনার কত ইয়ে থাকে সেটা আমি কিভাবে জানবো? এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। একদম পানির মতো সহজ হয়ে যাবে, তাই না? তো এটি হচ্ছে কি, যে দেখেন আপনি এখানে যাবেন, কোন একটা অ্যাড অ্যাকাউন্টে যাবেন। এখানে গেলে আপনি এখানে দেখেন পার্সেন্ট স্পেন্ড লার্নিং ফেজ, আমি তো ফুল মিস্টেক। 100% টাকাই আমার হচ্ছে লার্নিং ফেজে চলে যাচ্ছে। তাহলে বুঝেন এবার যে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার তো বাজেটই কম। তাহলে আমি যখন একটা ক্যাম্পেইন করি তখন দেখা যাচ্ছে যে ও 100% বাজেট ও লার্নিং ই খায় ফেলে। ঠিক আছে? কারণ ও এই লার্নিং ফেজ এক্সিট করতে করতেই ধরেন যে আমার বাজেটের টাকা শেষ। ঠিক আছে? লাস্ট 7 ডেজ আমার এখানে বাজেটই খরচ হচ্ছে $214। তো এরা 100% খরচ হয়ে গেছে কি লার্নিং ফেজ কমপ্লিট করতে। সো এটাই খুবই স্বাভাবিক। বাট এখানে বলছে যে হ্যাঁ, আমরা যখন বড় অ্যাকাউন্ট ম্যানেজ করব, আমি তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, রাইট? সো আমরা যখন বড় অ্যাকাউন্ট ম্যানেজ করব তখন কিন্তু আমরা দেখাচ্ছে যে আপনার এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, রাইট? তো এরপরে যে জিনিসটা আসতেছে সেটি হচ্ছে যে এটা কিন্তু আপনাদের কাছে একদম পরিষ্কার, খুব পানির মতো পরিষ্কার, তাই না? আচ্ছা, ক্রিয়েটরস ফর ডিরেক্ট রেসপন্স। দেখেন এখন কিন্তু ফেসবুকের যেটা দরকার, প্রচুর কন্টেন্ট দরকার, রাইট? এবং এই কারণে সে কিন্তু ক্রিয়েটরদেরকে কি প্রচুর এনগেজ করতে যাচ্ছে এবং ক্রিয়েটরদেরকে ইনফ্লুয়েন্স করছে, ভাই তুমি কন্টেন্ট বানাও। তাহলে ক্রিয়েটরকে যদি সে ইনফ্লুয়েন্স করে এবং সে যদি আবার একটা জিনিস ট্যাগ করে দিতে পারে যে তুমি অ্যাডভার্টাইজার ও ক্রিয়েটরস কে হচ্ছে কি এমফাসাইজ করবে, রাইট? সো তখন কিন্তু একটা এক্সট্রা লিভারেজ পাবে। সো কে লিভারেজ পাবে? ফেসবুক নিজেও লিভারেজ পাবে, এদিকে ফেসবুক ক্রিয়েটরকে লিভারেজ দিচ্ছে, কাকে দিয়ে? সরাসরি তো লিভারেজ দিচ্ছে, আবার অ্যাডভার্টাইজারকে দিয়ে লিভারেজ করতেছে যে ভাই তুমি ওকে কি করো, ইউটিলাইজ করো। সেখানে বলছে লিভারেজ দ্য ট্রাস্ট, অথেন্টিসিটি এন্ড অরিজিনালিটি অফ ক্রিয়েটরস। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু একটা সোসাইটির, যেমন আমিও বলতে পারেন একটা কন্টেন্ট ক্রিয়েটর, ভাঙাচোরা কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ক্যামেরা ট্যামেরা ছাড়া কোনো রকম আপনার এই লজিটেকের একটা এত সময় তো আসলে, কারণ আমি তো প্র্যাকটিশনার, রাইট? আমি তো এত মানে শুধু কন্টেন্ট ক্রিয়েশন করে আমার চলে যায় ব্যাপারটা কিন্তু তা না। বাট এরকম অনেকে আছেন যারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট নিয়ে আসলে কাজ করেন, রাইট? সো একটা তারা কিন্তু একটা সোসাইটির আপনার সোসাইটিকে রিপ্রেজেন্ট করে। সো এই যে কন্টেন্ট ইউটিউবে কিন্তু এভাবে ইমপ্রুভ করছে এবং দেখেন যে আসলে অর্গানিক মার্কেটিং কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সো এই যে ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু একটা সমাজের আহ অনেক কিছুকে রিফ্লেক্ট, তারা সমাজের একটা রিফ্লেকশন, রাইট? অনেক কিছু রিফ্লেকশন, তারা রিপ্রেজেন্ট করে আমাদের সোসাইটিকে। সো তাদের কিন্তু একটা ফলোয়ার বেজ আছে, রাইট? সো ট্রাস্ট, অথেন্টিসিটি এন্ড অরিজিনালিটি অফ ক্রিয়েটরস থ্রু ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাডস। সো সে আবার আরেকটা জিনিস বলতেছে যে ক্রিয়েটরকে সে লেভারেজ করছে, সে বলতেছে যে তুমি অ্যাডভার্টাইজার যারা আছো তোমরা ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাডস করো, তোমরা অ্যাডস করো, তোমরা ব্র্যান্ডেড কন্টেন্টস করো। তার মানে একসাথে সে ক্রিয়েটরকে লিভারেজ করাচ্ছে, আবার বলতেছে তোমরা অ্যাডস করো, কিন্তু সেটা কন্টেন্টার্স। এবং সেখানে আরেকটা মজার জিনিস বলতেছে সে, এটা কিন্তু আমার কথা না, ওকে? এটা কিন্তু মেটার আপনার অফিসিয়াল ডকুমেন্টেশন বলতেছে, ইফ ইউ আর নিউ টু ক্রিয়েটর মার্কেটিং ফর ডিরেক্ট রেসপন্স, আমরা যেটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে পারি। So aim to spend 10% of your investment with Meta on creator marketing through branded content set. So বলতেছে তুমি 10% খরচ করো যদি ইফ ইউ আর ভেরি নিউ। আর বলতেছে তুমি যদি অলরেডি, তুমি যদি এটা ক্রিয়েটরদের সাথে কাজ করছো, সো তুমি তোমার বাজেটকে 50% অফ দোজ অ্যাডস ইনটু ব্র্যান্ডেড কন্টেন্ট সেট বাই দ্য এন্ড অফ 2022। সো 2022-এর শেষ নাগাদ তুমি হচ্ছে 50% বাজেট খরচ করো কোথায়? ক্রিয়েটরসদের ওই যে ব্র্যান্ডেড কন্টেন্ট সেটস, রাইট? সো আমাদের কিন্তু এখন সো কল শুধু আপনার ডেটা ড্রিভেন মার্কেটিং করলাম, পিক্সেল সেট করলাম, ক্যাপি করলাম, এটা করলাম, তমুক করলাম, অমুক করলাম। নো, স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে আসলে কোন স্ট্র্যাটেজিটা, আসলে মেটা কোন স্ট্র্যাটেজির কথা বলছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবার ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন। এখন ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনের ব্যাপারটা কি বলতেছে যে ফরম্যাট কনসেপ্ট দেখেন, টেস্ট রোটেটিং ইন নিউ এনগেজিং এন্ড ফরম্যাটস, প্লেসমেন্ট এন্ড মিডিয়ামস টু ইন্সপায়ার অ্যাকশন। আমি রিসেন্টলি দুটো ব্র্যান্ডের আমার সেল ড্রপ করছে, তো ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করছে নাজুল ভাই সেল ড্রপ করলো কেন? আমি বলেছি যে দেখেন আমাদের আসলে উই হ্যাভ টু, আমাদের নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে, উই হ্যাভ টু কাম উইথ নিউ কন্টেন্ট। কারণ একটা জিনিস দেখতে দেখতে মানে সে হচ্ছে বিরক্ত আর কি, রাইট? সো এটা হচ্ছে যে আমাদের করতে হবে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন করতে হবে। সো এখানে সেটাই বলতেছে যে টেস্ট রোটেটিং নিউ ক্রিয়েটিভ কনসেপ্ট, পার্সোনালিটিস, টোন অ্যান্ড অ্যাসেটস টু রিচ নিউ অডিয়েন্সেস এন্ড কমব্যাট ক্রিয়েটিভ ফ্যাটিক। তার মানে একটা অ্যাড দেখতে দেখতে অনেক সময় দেখা যাচ্ছে ওই অ্যাডের কনভার্সন ড্রপ করছে, সিটিআর ড্রপ করছে, কাস্টমারের আর পছন্দ হচ্ছে না, তখন সে আবার নতুন কিছু চায়। ঠিক আছে?
এটাকে বলে ক্রিয়েটিভ ফ্যাটিক। সো ক্রিয়েটিভ ফ্যাটিক যাতে না হয় সেজন্য ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনও থাকতে হবে আমাদেরকে। কনভার্সন এপিআই কোয়ালিটি চেক, আমরা আসলে কনভার্সন এপিআই আমাদের জন্য এটা ফরজ কাজ, এটা নিয়ে কথা বলার কিছু নাই, এটা করতেই হবে, না করলে হবে না। ঠিক আছে, যে ই কমার্সের বস, বস না করলে পুরাই লস। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইভেন্ট কোয়ালিটি। ওকে, সো এখানে আমরা জানি যে ব্রাউজার সার্ভার দুটো ভাবেই আমরা ইভেন্টকে ট্র্যাক করাই, এবং এখানে আমাদেরকে বলা হয়েছে যে 6 এর উপরে থাকার কথা বলা আছে, রাইট? তো আমরা বিশেষ করে আমাদের এই যে পারচেজ যেটা, সেখানে কিন্তু আমাদের খুবই ভালো একটা অবস্থা, রাইট? 8.8 আছে, এবং এটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজে। তো 8.8 কিন্তু আমার কি স্কোর। সো এটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, রাইট? সো আমার একটা 6 এর উপরে আছে, আহ 6 এর, সরি, আপনারা মনে হয় দেখতে পারেননি। সো যেটা হচ্ছে যে এখানে আপনার পারচেজ যে ইভেন্টটা আছে সেটা আপনার এখানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি EMQ যেটাকে আমরা বলি 8.8 আছে। অন্যান্যগুলো হ্যাঁ মোটামুটি আছে আর কি। সো বলছে যে যেগুলো আমরা আপনার এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট নিয়ে তো হয়তো আপনারা জানেন যে এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্টে আমি প্রায়োরিটি সেট করতে পারি যে আমার কোন ইভেন্ট গুলোতে আমার প্রায়োরিটি দিতে হবে, রাইট? সো আমি সবচেয়ে বেস্ট প্রায়োরিটি হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমার পারচেজ। সো আমি পারচেজে ওখানে গুরুত্ব দিয়েছি। এখানে আমাকে বলা হচ্ছে 6 এর উপরে থাকলে হয়ে গেল বাবা। ওকে, আমি 6 এর উপরেই, এখানে আমার এটা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। সেটাই তো ফরজ কাজ, এটা আপনাকে করতেই হবে, না করলে পুরাই লস। শুনছেন বস? না করলে পুরাই লস। আচ্ছা, স্যার কাছে বিজনেস রেজাল্ট ভ্যালিডেশন, সত্যিকার অর্থে আমি এইটা নিয়ে অনেক লেখাপড়া করার চেষ্টা করেছি, গত 3-4 দিন ধরে লেখাপড়া করতে যাচ্ছি, বাট এটা নিয়ে আমি অনেক কিছু পাইনি আসলে। তবে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে এইটা আসলে আমাদের যে অ্যাট্রিবিউশন ব্যাপারটা আছে, সো এই যে আমার বিভিন্ন জায়গা থেকে যে আমার ডেটা আসতেছে মাল্টি টাচ পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আসলে একটা জায়গায় এনে এটাকে টেস্ট করতে হবে যে আসলে আমার ওভারঅল পারফরমেন্সটা কি। সো এইটুকুই আমি বুঝতে পারছি, এর থেকে বেশি আমার আসলে বুঝতে পারি নাই, কারণ হচ্ছে যে এটা নিয়ে আসলে খুব একটা লেখাপড়া ওরকম অনলাইনেও আসলে আমি পাইনি। এবং ওখানে বলাই হচ্ছে যে তুমি তোমার এই রিপ্রেজেন্টেটিভ, তো আমি দেখি যে আমার আগামী কয়েকদিন পরে মেটার কোন একটা স্পেশালিস্টের সাথে কল আছে, তো আমি তার সাথে কথা বলে আমি দেখবো যে আসলে এটা নিয়ে আসলে এটার মিনিংটা কি। সো যদি আমি কোনো আনসার বা কোনো রেসপন্স পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।